সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, বিভিন্ন এই যে রক্তদান শিবির হয় সেখান থেকে যে বিপুল পরিমাণ রক্ত সংগৃহীত হয় তা তো মুমূর্ষু রোগীদের চিকিৎসা ব্যবহার করার কথা, তা না করে কিভাবে ভিন রাজ্যে তা পাচার হচ্ছে দিনের পর দিন ধরে, এবং স্বাস্থ্য দপ্তরের যে তথ্য যে তদন্ত সেখানে কোন কোন বেসরকারি ব্লাড ব্যাংক তাদের আওতায় রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ। দেখো, যেহেতু তদন্ত প্রক্রিয়ার মধ্যে গোটা ব্যাপারটা রয়েছে, তাই স্বাস্থ্য ভবনের তরফে একে একে এই সমস্ত ব্লাড ব্যাংক কর্তৃপক্ষগুলিকে তলব করা হচ্ছে। আমরা প্রথমে দেখেছি যে হেলথ পয়েন্ট, পদ্মপুকুরের হেলথ পয়েন্ট যে ব্লাড ব্যাংক রয়েছে তাদের একদম হাতে প্রমাণ নথিপত্র নিয়ে স্বাস্থ্য ভবনের আধিকারিকরা তাদের ব্লাড ব্যাংকের এই মুহূর্তের কর্মকাণ্ড বন্ধ রাখতে বলেছেন। তাদের লাইসেন্স নিয়ে কি সিদ্ধান্ত হবে সেটা ফাইল পাঠানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে। সেরকমটাই স্বাস্থ্য দফতরের যে ব্লাড ট্রান্সফিউশন বিভাগ, সেই বিভাগ সূত্রে আমরা জানতে পারছি। এরপরের ধাপে আমরা দেখতে পেলাম যে আরও একটি ব্লাড ব্যাংক, অশোক ব্লাড ব্যাংক, তাদেরকে তাদের কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছিল প্রথমে। তারা শোকজের যে জবাব দিয়েছেন সেটা স্বাস্থ্য ভবনের দাবি যে সেটা তাদের কাছে সন্তোষজনক মনে হয়নি, কেননা বেশ কিছু তথ্য তারা গোপন করছেন বলে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মনে করছেন। তাই যাবতীয় নথিপত্র সহ তাদেরকে আবার বুধবার ডেকে পাঠানো হয়েছে। বুধবার স্বাস্থ্য ভবনে তাদেরকে হাজির হতে নির্দেশ পাঠানো হয়েছে। এখন এই ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ তাদের যুক্তি হচ্ছে যে তারা উদ্বৃত্ত বা বেঁচে যাওয়া ব্লাড ভিন রাজ্যে পাঠিয়েছেন। ভিন রাজ্যে যে রক্ত বিক্রি করা হয়েছে এবং সেটা বাল্কে করা হয়েছে সেই বিষয়টা অশোক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ তারা অস্বীকার করছেন না। তাদের যুক্তি যে উদ্বৃত্ত যে রক্ত সেই রক্তটাই পাঠানো হয়েছে। কিন্তু স্বাস্থ্য ভবনের দাবি যে এই গোটা প্রক্রিয়াটা করতে গেলে একটা গাইডলাইন মেনে করতে হয়, আর সেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বহু পুরনো একটা গাইডলাইন রয়েছে। সেই গাইডলাইনে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এ ধরনের বাল্ক ট্রান্সফার যদি করতে হয়, অর্থাৎ অনেকটা রক্ত, অনেক পাউচ রক্ত যদি এক রাজ্য থেকে উদ্বৃত্ত হয়ে যায় অন্য রাজ্যে বিক্রি করতে হয়, পাঠাতে হয়, তাহলে প্রথমে যে রাজ্য থেকে যাচ্ছে সেই রাজ্যের ব্লাড ট্রান্সফিউশন সেলকে জানাতে হবে, অর্থাৎ আমাদের রাজ্যের স্বাস্থ্য ভবনের নির্দিষ্ট একটা বডি রয়েছে তাকে জানাতে হবে। তারা যোগাযোগ করবেন এই বিষয়টা সম্পর্কে কেন্দ্রীয় যে বডি রয়েছে, যেহেতু এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাচ্ছে রক্ত এবং রক্তের উপাদান, তাই এক্ষেত্রে জাতীয় ব্লাড ট্রান্সফিউশন সেলকে জানাতে হবে বিষয়টা। দুপক্ষ জানলে তারপরে গিয়ে যে রাজ্যে পাঠানো হবে সে রাজ্যের যে ব্লাড ট্রান্সফিউশন সেল রয়েছে তাদেরকে জানাতে হবে। এই তিন পক্ষ জানা শেষ হলে তারপর এই ব্লাড ট্রান্সপোর্টেশন করা যেতে পারে নির্দিষ্ট নিয়ম মেনে। কিন্তু স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটি সূত্রে খবর যে এর কোনোটাই যে সমস্ত ব্লাড ব্যাংককে তারা তদন্তের আওতায় এনেছেন কারোর ক্ষেত্রে এটা মানা হয়নি। এই মুহূর্তে 7টা বেসরকারি ব্লাড ব্যাংক এ ধরনের অনৈতিক কাজ, বেআইনি কাজ করেছেন বলে স্বাস্থ্য ভবনের তরফে দাবি করা হচ্ছে, এবং তাদের মধ্যে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। আরও একাধিক বেসরকারি ব্লাড ব্যাংক তাদের তদন্তের স্ক্যানারে রয়েছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। ধন্যবাদ সঞ্জীব। রাজ্যের রক্তদান শিবির থেকে সংগ্রহ করা রক্ত নিয়ে চলছে ব্যবসা। মোটা টাকায় রক্তদান শিবিরের রক্ত ভিন রাজ্যে বিক্রি করা হচ্ছে। পদ্মপুকুরের ব্লাড ব্যাংকের পর এবার যোধপুর পার্কের বেসরকারি ব্লাড ব্যাংকেও অনিয়ম ধরা পড়েছে। সংগৃহীত রক্ত থেকে আলাদা করা আরবিসি, প্লেটলেট এবং প্লাজমা নিয়ে শুরু হয়েছে কালোবাজারি। বেসরকারি ব্লাড ব্যাংক থেকে কোটি কোটি টাকায় পাচার হয়ে যাচ্ছে রক্ত এবং প্লাজমা। স্বাস্থ্য দপ্তরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। শোকজে সন্তুষ্ট না হয় এবার স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। রক্ত সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন মানা হয়নি বলে স্বাস্থ্য দপ্তর দাবি করেছে। সরকারি নিয়ম নীতির কোনো রকম তোয়াক্কা না করে এভাবে ভিন রাজ্যে পাচার করা হচ্ছে রক্ত এবং প্লাজমা। একাধিক বেসরকারি ব্লাড ব্যাংক কিন্তু এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। ইতিমধ্যে ভবানীপুরে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। বেআইনি কারবারে জড়িত ব্লাড ব্যাংকগুলির লাইসেন্স বাতিল করার সুপারিশ স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছে তদন্ত কমিটি। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ভিন রাজ্যে বিক্রি করা হচ্ছে রক্ত ও রক্তের নানা উপাদান।
পিআরবিসি বা প্যাকড রেড ব্লাড সেলস বিক্রি করা হয়েছে 1,69,00,000 টাকার। 4,15,00,000 টাকায় ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে এফএফপি বা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। সরকারকে অন্ধকারে রেখে বেসরকারি ব্লাড ব্যাংক থেকে কোটি কোটি টাকায় ভিন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে রক্ত এবং প্লাজমা। স্বাস্থ্য দফতরের তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। সমস্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ভবানীপুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকে। স্বাস্থ্য দফতরের স্ক্যানারে দক্ষিণ কলকাতার অশোক ব্লাড ব্যাংক। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রচুর পরিমাণ রক্ত সেগুলি বিক্রি করা হয়েছে। কেন করা হয়েছে স্বাস্থ্য ভবনকে না জানিয়ে তার কোনো সঠিক ব্যাখ্যা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবনের শোকজের জবাবে দিতে পারেননি, সেরকমটাই স্বাস্থ্য ভবন সূত্রে খবর। এরপরই স্বাস্থ্য ভবনের তরফে নথি সহ ডেকে পাঠানো হয়েছে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। তাদেরকে আগামী বুধবার স্বাস্থ্য ভবনের তদন্ত কমিটির সামনে আসতে বলা হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বিভিন্ন শিবির থেকে সংগৃহীত ও রোগীদের বিক্রি করা রক্তের হিসেবে গরমিল ধরা পড়ছিল। কারণ খুঁজতে বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংকে স্টক মিলিয়ে দেখতে নামে স্টেট ব্লাড ট্রান্সফিউশন সেল বা এসবিটিসি। তাতে দেখা যায় প্রতিবেশী রাজ্যে অসংখ্য বেসরকারি ব্লাড ব্যাংকে মোটা টাকায় বিক্রি করা হয়েছে রক্ত। একাধিক বহুজাতিক সংস্থাকে বিক্রি করা হয়েছে কয়েক হাজার লিটার প্লাজমা। আমরা সবসময় চেষ্টা করি এই রাজ্যের যে কোনো ব্লাড ব্যাংকে দিয়ে দিতে সরকারি, কিন্তু তাদেরও যদি উদ্বৃত্ত থাকে তখন কি হবে? ব্লাডগুলো ফেলে দেওয়া হয়। শুধু প্লাজমা যদি আমরা না দিই তাহলে সে ফেলে দিতে হয়। অনেকদিন না দিয়ে দেখেছি হাজারে হাজারে প্লাজমা ফেলে দিতে হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, শুধুমাত্র চলতি বছরের প্রথম 6 মাসেই ভিন রাজ্যে বিভিন্ন ব্লাড ব্যাংকে প্রায় 6 কোটি টাকার লোহিত রক্তকণিকা ও প্লাজমা বিক্রি করেছে পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক। এই প্রেক্ষিতে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাচার না, এটা আপনি যেটা বলছেন পাচার, এটা পাচার না, এটা সব ব্লাড ব্যাংকই করে, বুঝতে পেরেছেন? একা আমি নই, যত প্রাইভেট ব্লাড ব্যাংক আছে সবাই করে। যে পিআরবিসি বাড়তি যেটা হয়ে যাচ্ছে সেটাকেও আমাদের সন্দেহ ছিল যে অন্য রাজ্যেও যেতে পারে। আমরা বুঝতে পারছি যে প্রয়োজনের তুলনায় অনেক রক্ত সেটা বাইরে গিয়েছে। স্বাস্থ্য দফতরের দাবি, রক্তের বাল্ক ট্রান্সফার বা একসঙ্গে বিপুল পরিমাণ রক্ত সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে, কিন্তু তা মানা হয়নি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক সহ রক্ত পাচারের এই বেআইনি কারবারে সামিল রাজ্যের অন্তত 7টি বেসরকারি ব্লাড ব্যাংক। তার মধ্যে 4টি বেসরকারি ব্লাড ব্যাংকের বেআইনি রক্ত ব্যবসার যাবতীয় নথি বাজেয়াপ্ত করা হয়েছে। বেআইনি কারবারে জড়িত ব্লাড ব্যাংকগুলির লাইসেন্স বাতিল করার সুপারিশ স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছে তদন্ত কমিটি। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। হেলথ পয়েন্টের বিরুদ্ধে বড়সড় অভিযোগ, চলতি বছরের প্রথম 6 মাসে ভিন রাজ্যে অন্তত 6 কোটি টাকার আরবিসি এবং প্লাজমা তারা বিক্রি করেছে পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই এই অভিযোগ সামনে এসেছে। স্বাস্থ্য দপ্তরের অনুমান, বিক্রি করার জন্যই তারা প্রচুর পরিমাণে রক্ত সংগ্রহ করেছিল। অতিরিক্ত প্লাজমা বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত যে দাম রয়েছে সর্বোচ্চ 1600 টাকা প্রতি লিটার হলেও তা কিন্তু বিক্রি যখন করা হয়েছে 5800 টাকা প্রতি লিটার হিসেবে বিক্রি করা হয়েছে। অশোক ল্যাব কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে এই রক্ত বিক্রির কথা। উপহারের টোপ দিয়ে নেওয়া হচ্ছিল রক্ত। যতটা রক্ত নেওয়ার কথা নেওয়া হচ্ছিল তার থেকে বেশি। গত মে মাসে দক্ষিণ 24 পরগনায় বেসরকারি নার্সিংহোমের রক্ত বিক্রির বেনিয়মের পর্দাফাশ করেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। ভবানীপুরের হেলথ পয়েন্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই নার্সিংহোমের ব্লাড ব্যাংকের বিরুদ্ধেই এবার উঠল রক্ত পাচারের অভিযোগ। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি বছরের প্রথম 6 মাসে ভিন রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে প্রায় 6 কোটি টাকার লোহিত রক্তকণিকা ও প্লাজমা বিক্রি করেছে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক। এর মধ্যে পিআরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা বিক্রি হয়েছে 22,314 ইউনিট বা 7,800 লিটার, যার বিক্রয় মূল্য 1,68,95,700 টাকা। এছাড়াও 3টি বহুজাতিক সংস্থাকে 4,15,18,623 টাকায় বিক্রি করা হয়েছে 31,190 ইউনিট বা প্রায় 6,300 লিটার প্লাজমা। স্বাস্থ্য দপ্তরের অনুমান, এই থেকে স্পষ্ট বিক্রির জন্যই এই বিপুল পরিমাণে রক্ত সংগ্রহ করা হয়েছিল। রাজ্যে ব্লাড ব্যাংকের সংখ্যা 73। তাহলে এই বেআইনি ব্যবসার অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবেই চোখ ছানা বড়া স্বাস্থ্যকর্তাদের। কোনো রক্তদান শিবিরে সাধারণভাবে 350 বা 400 ml পাউচে রক্ত সংগ্রহ করা হয়।
তদন্তকারীদের দাবি, বেসরকারি নার্সিংহোমগুলি আয়োজিত রক্তদান শিবিরে উপহার দিয়ে যেমন দাতাদের আকৃষ্ট করা হয়, তেমনি বেশি রক্ত টেনে নেওয়া হয় শরীর থেকে, যার ফলে সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংক রক্তাল্পতায় ভুগলেও বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত যোগানের অভাব হয় না। তারপরেও রোগী বা তাদের আত্মীয়দের শুনতে হয় ডোনার আনলে মিলবে রক্ত। ব্লাড ব্যাংকে কি বললো আপনাদের? রক্তদাতা পাঠান লেখা আছে এখানে। তা কেন, মানে কারণ কিছু বলছে? কারণ কিছু বলেনি আমাদেরকে, খালি স্ট্যাম্প মেরে দিয়েছে, এটাই বাস। লিভারের পাশে ইনফেকশন হয়েছে, ওই ইনফেকশনের জন্য আমি শ্রীরামপুর ওয়ালসে ভর্তি ছিল, ওখান থেকে এইখানে রেফার করেছে। ভেতরে গেলাম, গিয়ে বললো আপনার এতে হবে না, আপনার ডোনার লাগবে, কার্ডে হবে না। কিন্তু বেসরকারি ব্লাড ব্যাংকগুলি কেন বেশি বেশি করে রক্ত সংগ্রহ করে? স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সংগৃহীত রক্ত থেকে আলাদা করা হয় লোহিত রক্তকণিকা, প্লেটলেট ও প্লাজমা, এবং সেগুলিকে সরকার নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি দামে বাইরের রাজ্যে বিক্রি করা হয়। সরকার যেখানে গত বছর বিক্রি করেছে 1,20,000 লিটার প্লাজমা, বেসরকারি নার্সিংহোম ও হাসপাতাল সেখানে বিক্রি করেছে তার 5 গুণ বেশি প্লাজমা। অতিরিক্ত প্লাজমা বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত সর্বোচ্চ মূল্য 1,600 টাকা লিটার, সেখানে ভবানীপুর ব্লাড ব্যাংক তা বিক্রি করেছে 5,800 টাকা লিটার হিসেবে। কি হয়েছে না হয়েছে সেটা আমি আপনাকে বলতে পারবো না, সেটা আপনি স্বাস্থ্য দপ্তরে গিয়ে জানুন। তাহলে আপনি ওখানে আমার এখানে কি করতে এসেছেন? কোনো নোটিশ, কোনো চিঠি কিচ্ছু আসেনি, ক্যাম্প বন্ধ, এটা এইটুকুই জানি। ইমিউনোগ্লোবিউলিন, অ্যালবুমিন বা ফ্যাক্টর 8 এর মতো ইনজেকশন রক্তের প্লাজমা থেকে তৈরি হয়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অ্যালবুমিন ইনজেকশনের দাম 3,500 থেকে 6,000 টাকা, ফ্যাক্টর 8 বা ফ্যাক্টর 9 এর মতো ইনজেকশনের দাম 4 থেকে 10,000 টাকা, ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশনের দাম 7 থেকে 10,000 টাকা। এসব দামি ইনজেকশন তৈরির জন্যই প্লাজমার চাহিদা তুঙ্গে। রাজ্যের বিভিন্ন রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত ভিন রাজ্যের বেসরকারি ব্লাড ব্যাংকে বিক্রির বিষয়টা স্বীকার করে নিয়েছেন অশোক ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। তবে তাদের যুক্তি, শুধুমাত্র বেঁচে যাওয়া রক্তই তারা বিক্রি করেছেন। কিন্তু এক্ষেত্রে স্বাস্থ্য ভবনকে কি জানানো হয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে রক্ত এবং রক্তের উপাদানের বাল্ক ট্রান্সফারের ক্ষেত্রে, তা কি মানা হয়েছিল? ওনারা যেটা ভালো বোঝেন সেটা করবেন। ওনাদের যদি মনে হয় যে সবকিছু বন্ধ করে দিয়ে ব্লাডগুলো ফেলে দেওয়া উচিত, তাহলে দেবেন। আর যদি মনে হয় যে কোনো মাল্টিন্যাশনালকে দিয়ে সমস্ত কিছু চালিয়ে দেবেন, যেমন রিলায়েন্স কিংবা আম্বানি, আদানি, এদের দিয়ে, তাহলে সমস্ত আমাদের সবকিছু বন্ধ করে দেবেন। হয়তো সেটার দিকেই যাচ্ছে। একটা বড় অংশ হচ্ছে প্লাজমাটা বিক্রির একটা সাংঘাতিক, এটা জাস্ট গত 3-4 বছর হয়েছে, আগে ছিল না টেকনোলজিটা, তারপরে অ্যাকচুয়ালি ব্যাঙের ছাতার মতো এগুলো এসেছে। কিন্তু এই বিপুল পরিমাণ রক্ত কিভাবে কোন পথে যাচ্ছে ভিন রাজ্যে, খতিয়ে দেখছেন স্বাস্থ্যকর্তারা। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। আপনাদের মনে থাকবে সোনা পাপ্পু, যাকে গ্রেফতার করেছিল ইডি, এবার সাপ্লিমেন্টারি চার্জশিটে তার বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। ইডি দাবি করেছে বেআইনি নির্মাণে আইনি বাধা বিপত্তি এড়ানোর জন্য ঘুষ বাবদ কোটি কোটি টাকা খরচ করেছিল সোনা পাপ্পু, যে টাকা সে দিয়েছিল পুলিশকে এবং কলকাতা পুরসভাকে। সোনা পাপ্পুর কাছে সোনার খনি না থাকতে পারে, তবে তার কাছে যে কার্যত টাকার খনি ছিল তা এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দেওয়া দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তেমনই তথ্য সামনে এসেছে। তোলাবাজি, জমি দখলের মামলায় 18 মে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি তার নামে নগর দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে ইডি। সেখানে দাবি করা হয়েছে বেআইনি নির্মাণে আইনি বাধা বিপত্তি এড়াতে ঘুষ বাবদ কোটি কোটি টাকা খরচ করতেও পিছপা হননি সোনা পাপ্পু। তাকে নিয়ে ইডির তরফে দাবি করা হয়েছে 2022 সালের 23 নভেম্বর পর্যন্ত 19,49 লক্ষ টাকা খরচ করেছে সোনা পাপ্পু, যার মধ্যে শুধুমাত্র ঘুষ হিসাবে দিয়েছে 3,41,51,000 টাকা, যাতে বেআইনি নির্মাণের কাজ চলাকালীন যে কোনো রকমের আইনি ঝঞ্ঝাট এড়ানো যায়। এই টাকা গেছে পুলিশ, কলকাতা পুরসভার কাছে। এর মধ্যে রয়েছে ডোনেশন বাবদ দেওয়া টাকাও। নির্মাণ তৈরি করা হয়েছিল যেগুলোও বেআইনি, এবং এই পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা ও কাউন্সিলরকে দেখে নেবে টাকার বিনিময়ে, এমনই কথা জানিয়েছিল সোনা পাপ্পু। একজন সাক্ষী জানিয়েছে ইডিকে, যা ইতিমধ্যে চার্জশিটে তুলে ধরা হয়েছে। সোনা পাপ্পু কুখ্যাত, এটা সকলের জানা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে চার্জশিট যে এত তাড়াতাড়ি গঠন হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। ক্রিমিনালরা সবসময় বলে যে তারা কারুর না কারুর ঘনিষ্ঠ, বিশেষ করে তারা যদি রাজনীতির ব্যক্তিত্ব হন, তো এরকম তো বলেই থাকে। এ তো তদন্ত করবে পুলিশ, তদন্তকারী এজেন্সি, তারা এটা তদন্ত করবে, করে যেটা পাবে সেটা হবে।
ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও দাবি করা হয়েছে 3,41,51,000 টাকার মধ্যে শুধু পুলিশকেই সোনাপ্রাপ্য দিয়েছেন 1,46,40,000 টাকা। তৃণমূল কাউন্সিলরকে দেওয়া হয়েছে 1,11,50,000 টাকা। কলকাতা পুরসভাকে দেওয়া হয়েছিল 27,70,000 টাকা। আর ডোনেশন বাবদ দেওয়া হয়েছিল 55,91,000 টাকা। এ যেন সোনাপ্রাপ্যর পেরোল। ইডির চার্জশিটে তুলে ধরা হয়েছে এক সাক্ষীর বয়ান, যেখানে এক ব্যক্তি যিনি সাক্ষী তিনি জানাচ্ছেন যে সোনাপ্রাপ্য তাকে জানিয়েছে যে সে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের সদস্য, তৎকালীন প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক জাভেদ খান ও প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমারের ঘনিষ্ঠ, এবং সেই জন্যই সে সমস্ত বিষয় দেখে নেবে। কসবায় সোনাপ্রাপ্য তৃণমূল আশ্রিত ছিল না, তৃণমূল সোনাপ্রাপ্য আশ্রিত ছিল একটা সময়ের পরে। জাভেদ খান থেকে শুরু করে দেবাশিস কুমার থেকে শুরু করে যে নামগুলো শোনা যাচ্ছে সঠিকভাবেই শোনা যাচ্ছে, তারা সবাই তখন ভালো তৃণমূল হয়ে গেছে, তারা সবাই তখন বিজেপি আশ্রিত তৃণমূল হয়ে গেছে। সুতরাং এই যাবতীয় চার্জশিট এই সোনাপ্রাপ্য আর শান্তনুতে এসে থেমে যাবে। এই সময় 91 নম্বর ওয়ার্ডে 5টা ইললিগাল কনস্ট্রাকশন সোনাপ্রাপ্যর লোকেরা এই সময় চালিয়ে যাচ্ছে, রাজ্যে এখন বিজেপি সরকার তাও। সুতরাং এরকমভাবে যদি ক্রিমিনালরা 15 বছর ধরে এই কাজগুলো করার পরে এখন রাতারাতি ভালো তৃণমূল হয়ে যায়, তাহলে মানুষ কোথায় যাবে? শুধু বিপুল টাকা ঘুষ হিসেবে দেওয়াই নয়, ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে আরও যে দাবি করা হয়েছে তা হল প্রভাবশালীদের নাম নিয়ে আশ্বাস দিতেন সোনাপ্রাপ্য। কোনো নথি ছাড়াই হস্তান্তর করা হয়েছে বেআইনিভাবে তৈরি হওয়া ফ্ল্যাট। বিক্রির সময় রেজিস্ট্রেশন পর্যন্ত করা হয়নি। দেবাশিস কুমার হোক বা অন্য কারো উনি কাছের হোক, এই সোনাপ্রাপ্য নামের মধ্যেই সোনা, সবাই সোনা মোনা করেই রাখতো তাকে, আর যে পয়সা দেয় তাকে তো সবাই সোনা মোনা করেই রাখবে। যারা এইসব নিয়েছে দেখুন পাপের পয়সা, এই পয়সা হজম হবে না সহজে। মুখ্যমন্ত্রী বলছেন 80 থেকে 90টা বেআইনি কনস্ট্রাকশন এক ব্যক্তি করেছেন এবং তার ছেলে, মুখ্যমন্ত্রী নাম বলছেন, কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছে না। এই যে কোনো লোকাল তোলাবাজ কাদের টাকা দিয়েছে তাদের নাম শোনা যাচ্ছিল, যেই তারা শিবির বদল করছে সঙ্গে সঙ্গে দিচ্ছে। তাহলে পুলিশ, সেন্ট্রাল এজেন্সি, এগুলোকে তো ব্যবহার করা হচ্ছে। আর কোথায় গেছিল সোনাপ্রাপ্যর ঘুষের টাকা? আর কারা কারা সুবিধা নিয়েছেন নজর রাখছে ইডি। আবির দত্ত, হিন্দোল দে, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।